পাত্র হিসাবে নিজের ভার্সিটির স্যারকে দেখে ভড়কে গেল স্পর্শী। বিমূঢ় দৃষ্টিতেই স্থির হয়ে বসে থাকলো কতক্ষণ। সামনে বসে থাকা ব্যক্তিটির অবস্থাও বিপরীতমুখী না। আকার ভঙ্গি স্পষ্ট জানান দিচ্ছে সেও এই বিষয়ে অবগত ছিল না, অথচ আজ তাদের আক্ত। কি অদ্ভুত, তাই না? দুজনের জন্যই পরিবেশটা এখন বেশ অস্বস্তিকর। স্পর্শী অবিন্যস্ত দৃষ্টিতে এদিকে সেদিকে তাকাচ্ছে। রুদ্ধদ্বার অবস্থা তার। বিয়ের জন্য সে যে মানা করবে বা পাত্রের সাথে কথা বলতে চাইবে তারও কোনো সুযোগ নেই। কথা পাকাপাকি হয়ে গিয়েছে, এমনকি কাজী সাহেবও চলে এসেছেন। কাগজপত্র গোছাচ্ছেন তিনি। মিনিট 2-1 মাঝেই হয়তো বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হয়ে যাবে। স্পর্শী বুঝতে পারছে না সে কি করবে। এই বিয়েটা করাটা কি আদৌ ঠিক হচ্ছে? তাও যাকে সে বিন্দু মাত্র পছন্দ করে না। উফ, কি বিশ্রী একটা অবস্থা। নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে এখন তার। কেন সে আগে পাত্রের ছবি দেখল না? তার মা সাহেলা বানু কত করে বলেছিলেন একটা বার ছবিটা দেখতে, কিন্তু জিদের বশে দেখল না সে। মা বাবার পছন্দের উপরেই ছেড়ে দিল সব। একবার পাত্রের ছবিটা দেখলে হয়তো আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না তাকে। কিন্তু তারও বা দোষ কোথায়? কথা ছিল আজ ছেলে পক্ষ সকালে এসে আংটি পরিয়ে দিয়ে চলে যাবে। সেটা ভেবেই স্পর্শী ঠিক করে রেখেছিল পাত্রের সাথে কথাবার্তার পাট আজ চুকিয়ে নিবে। কিন্তু ভাগ্য যে প্রথম দেখাতেই তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিবে তা কে জানত। স্পর্শী দৃষ্টি নত করল, থুতনি গিয়ে ঠেকলো চিবুকে। আঁচলটা হাতের মাঝে পুরে হত্যাকাণ্ড চালালো তার ওপর। ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলিটি অবিশ্রান্ত ঘষা মাজা করতে থাকলো মার্বেল টাইলস করা মেঝের ওপর। উৎকণ্ঠা, সংশয়, অস্বস্তিতে মন মস্তিষ্ক অসাড় হয়ে পড়েছে। ভাবতে পারছে না সে আর কিছু। মিনিট 5 নিভৃতে গড়িয়ে যেতেই কাজীর কণ্ঠধ্বনি কানে এসে বাড়ি খেল। বিয়ে পড়াচ্ছেন তিনি। স্পর্শী নিষ্প্রভ চাহনিতে চারিদিক পরখ করলো একবার। বর ও কনে ব্যতীত সকলের মুখেই শোভনীয় হাসি। স্পর্শী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় দৃষ্টি নত করল। পলক ফেলার ব্যবধানেই তার বিয়েটা হয়ে গেল। হয়ে উঠল সে নির্বাণ সাইদ নামক ব্যক্তিটির স্ত্রী। চারিদিকে কোলাহলপূর্ণ পরিবেশ। টেবিলের ওপরে জমেছে মিষ্টির বাক্সের স্তূপ। তার বাঁদিকেই উকি মারছে হরেক রকমের ফলসমূহ। বাড়ির কর্ত্রীরা হয়ে উঠেছে ব্যস্ত। রান্নাঘরে চলছে মহাভোজের আয়োজন। নতুন জামাই ও বিয়ানদের আপ্যায়নে কোনো কমতি রাখতে চাচ্ছেন না তারা। কর্তারা বসেছে বৈঠক ঘরে। বিয়ের সংসার নিয়ে আলোচনা করছেন নিজেদের মধ্যে। দুই পক্ষের সাম্প্রতিক সম্পর্ককে নিবিড়তা আনার ক্ষীণ প্রচেষ্টা। সোফার এক কর্নারে আটসাট হয়ে বসে গুরুজনদের কথা শুনছে নির্বাণ। নিরংশ দৃষ্টিতে ঘুরছে চারিদিক। আপন লোকগুলো ব্যতীত সবাই অচেনা মুখ। 2 হাত মুঠোয় পুরে চেপে বসে আছে সে। চরম অস্বস্তিতে মেজাজ উগ্র হয়ে উঠেছে। আকস্মিক হওয়া বিয়েটা কিছুতেই হজম করতে পারছে না সে। উপরন্ত তার বউ হচ্ছে তারই ছাত্রী। প্রথমে ধরতে না পারলেও কিছু সময়ের ব্যবধানে ঠিকই ধরতে পেরেছিল, কিন্তু ততক্ষণে সম্পূর্ণ বিষয়টাই ধরা ছোঁয়ার বাহিরে। পিছপা হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। স্বাদের পেশা তাকে এইভাবে অর্থান্তরে ফেলাবে তা আগে জানলে ভুলেও এই পেশায় সে ঢুকত না। বিড়ির তৃষ্ণায় চ উচ্চারণ করার মতো শব্দ করল নির্বাণ। পুনরায় নড়ে চড়ে বসল। ভাল লাগছে না তার কিছুই। কিছুক্ষণ বিতৃষ্ণায় অতিবাহিত হতেই পাশ থেকে নাহিদ কুনোই দিয়ে নির্বাণের পেটে হালকা গুঁতো মেরে ফিসফিসিয়ে বলল, ভাই তুই কি প্রেশার ফিল করছিস? বাথরুমে যাবি? নাহিদের এহেন কথা নির্বাণ দৃষ্টি চওড়া করে তাকালো। কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল, ফাজলামো করিস না আমার সাথে। নাহিদ অবাক হয়ে বলল, ফাজলামো কেন করব? তুই তো কখন ধরে কই মাছের মতো ছটফট করছিস, তাই ভাবলাম। নির্বাণ নিচু স্বরে এক ধমক দিয়ে বলে, তোকে ভাবতে কে বলেছে? হ্যাঁ, নিজের ভাবনায় তালা দিয়ে বসে থাক। আমাকে বকা না দিলে তোর পেটের ভাত তো হজম হয় না। নতুন বর তুই, কই একটু লজ্জা টজ্জা পাবি তা না। তোর কি আমাকে মেয়ে মনে হয়? স্টুপিড কোথাকার। এভাবে মাথা হ্যাং হয়ে আছে,
তার উপরে তোর বেহুদা পেশাল। চুপচাপ বসে থাক, না হলে তোর গাল লাল করতে আমার দেরি হবে না। কণ্ঠে তেজ রেখেই মৃদু স্বরে কথাগুলো বলল নির্বাণ। নাহিদ ভেংসি কেটে মুখ ঘুরিয়ে নিল। আপন মনে বিড়বিড় করে কিছু একটা বলে চুপ হয়ে গেল সে। নির্বাণ নাহিদের কথা শুনেও না শোনার ভান করল। আপাতত তার ভাবনা অন্য কিছুতে নিহিত। নিকষ কৃষ্ণ আকাশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তুলো রাশির দল। তাদের মাঝেই মোহনীয় দ্যুতি ছড়াচ্ছে বৃত্তাকার চাঁদটি, মাধুর্য বাড়াচ্ছে দীর্ঘ রজনী। এক ফালি মাধুর্যপূর্ণ আলো জানালার শেকল ভেদ করে গড়িয়ে পড়ছে স্পর্শীর পায়ের নিকট। সেই অংশটুকুতেই এক মনে তাকিয়ে আছে স্পর্শী। গায়ে জড়ানো এখনো লাল জামদানি শাড়িটি দেখতে তাকে শান্ত দেখালেও মেজাজ উঠে আছে তুঙ্গে। পাশে অযত্নে পড়ে থাকা মুঠোফোনটি বেজে উঠছে বারংবার, কিন্তু স্পর্শী সেই দিকে কোনো আগ্রহই প্রকাশ করছে না। সে ব্যস্ত সম্পর্কের সমীকরণ মিলাতে। ঘণ্টাখানিক পূর্বেই সব স্বাভাবিক ছিল, অথচ কয়েক ঘন্টার ব্যবধানেই জীবনটা পুরো বদলে গেল তার। অগোছালো হয়ে গেল। বিয়ে নিয়ে প্রচন্ড অস্বস্তি কাজ করছে তার। মায়ের মুখে শুনেছিল ছেলে পেশাগত শিক্ষক, কোনো এক ভার্সিটির লেকচারার হিসাবে দীর্ঘ সময় ধরে আছে, কিন্তু সেটা যে তারই ভার্সিটির এবং তারই ডিপার্টমেন্ট হবে তা সে ইহকালেও ভাবেনি। বিষয়টা যে কি বিশ্রী হয়ে উঠছে তা না বললেই নয়। স্পর্শীর এখন প্রচন্ড রাগ হচ্ছে। কেন সে জিদের বসে না জেনে না শুনে একেবারে ছেলে পক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালো? আর বাবা মাও কি ভালো মতো সব খোঁজ খবর নেয়? আর তার বা কিভাবে পারলো হুট করে বিয়েটা দিতে? ধ্যাত! স্পর্শীর মুঠোফোন পুনরায় বেজে উঠতেই স্পর্শী অবশেষে বিরক্ত হয়েই ফোনটা তুলল। কানের কাছে ফোনটা ধরতেই উচ্চস্বরে কেউ বলে উঠল, ওই হারামি, কই তুই? ফোন ধরস না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছি জানোস? স্পর্শী ক্ষিপ্ত কণ্ঠেই বলল, বাসর ঘরে বসে আছি, আসবি তুই? আয়, দুজনে একসাথে বাসর রাত পালন করি। আস্তাগফিরুল্লাহ, কি নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা কইতাছস তুই? ঠিক আছস তো? স্পর্শী তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার কথা রাখ। এতক্ষণ ধরে পাগলের মতো ফোন দিচ্ছিলি কেন সেটা বল। কে মরছে? নিধি জিহবায় ডগা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলল, রুদ্রকে কি তুই ব্লক করে দিয়েছিস? ওই তোর খোঁজে আমাকে আর বাকি সবাইকে ফোন দিয়ে জ্বালিয়ে মারছে রে। রুদ্রের কথা শুনে স্পর্শীর চোখ মুখ আরো শক্ত হলো। তেজি কণ্ঠে বলল, ওর ফোন তোদের ধরতে বলছে কে? এখনই ওর নাম্বার ব্লক লিস্টে ফালা। দোস্ত, মাথা ঠান্ডা কর, একবার শোন, দেখ না ও কি বলতে চায়। আমি কিছুই শুনতে চাই না ওর থেকে, তো একদমই না। আর তুই জানোস না ওই কি করছে? তাও ওর হইয়া সুপারিশ করতে লজ্জা করে না তোর? ও অনুতপ্ত দোস্ত, আমাদের কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল। কান্না করছিল বলে কি কোলে তুলে নিতে হবে ওকে এখন? যত সব। এমনি জীবনের ক্যাসালের অভাব নেই, আবার এইসব। আরেকবার যদি তুই ওর জন্য আমায় ফোন করেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটা বলেই ফোনটা খট করে কেটে দিল স্পর্শী। রাগে তার শরীর তীর করে কাঁপছে। ইচ্ছে করছে নিজেকে নিজের খুন করতে। তার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে রুদ্র। একমাত্র ওর জন্যই আজ তার জীবন এতটা অগোছালো। স্পর্শীর মাথা ফেটে যাচ্ছে রাগে। সে যদি এখন রুদ্রকে সামনে পেত, নির্ঘাত খুন করে বসত। কোন কুলক্ষণে সময়ে ওর সাথে রুদ্রের দেখা হয়েছিল কে জানে। নিজের রাগ দমাতেই চট করে জলদি উঠে দাঁড়ালো বিছানা থেকে। কাবার্ড থেকে এক সেট কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার না নেওয়া পর্যন্ত সে স্থির হতে পারবে না। সকলের আলোচনার শেষে সিদ্ধান্ত নেওয়া হলো স্পর্শীর তৃতীয় বর্ষের ফাইনাল এক্সামের পর আয়োজন করে স্পর্শীকে উঠিয়ে দেওয়া হবে। সেই সাথে আজ রাতটা নির্বাণ এই বাসাতেই কাটাবে, কাল সন্ধ্যায় না হয় চলে যাবে। নির্বাণ এতে আপত্তি জানালেও মায়ের আদেশে অগত্যা রাজি হতে হলো। এই বাসায় রাত কাটাতে হবে ভেবেই অস্বস্তিটা যেন আরো গাঢ় হলো নির্বাণের। যেহেতু নির্বাণ ব্যতীত বাকি সকলেই চলে যাবে, সেহেতু খাবারের আয়োজন দ্রুত করা হলো। খাবারের পর্ব চুকিয়ে সকলকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে হলো। এমন সময় নাহিদ নির্বাণের পাশে এসে দাঁড়ালো, ফিসফিসিয়ে বলল, ভাই,
প্লিজ দোহাই লাগে, বাসর ঘরে গিয়ে নিজের টিচারগিরি শুরু করে দিস না। তোর ভাষণে ভাবি ঘুমিয়ে পড়লে আমার আর চাচ্চু ডাক শোনা হবে না রে। নির্বাণ অগ্নিময় দৃষ্টিতে তাকিয়ে সগরোক্তি কণ্ঠে বলল, তুই এখনই এখান থেকে বের হ। তোর ছায়াও যাতে আমি আর এই বাসার ত্রিসীমানায় না দেখি। বারে, শ্বশুর বাড়ি ঠিক হওয়া মাত্রই ভাইকে অবজ্ঞা করা শুরু করে দিলি? এই তোর মনুষ্যত্ব? মাকে ডাক দিচ্ছি, দাঁড়া। নাহিদ দ্রুত লাফিয়ে উঠে বলল, ভাইদের একান্ত ব্যক্তিগত কথার মাঝে মাকে টানিস কেন বিয়াদব? যাচ্ছি তো আমি। কথাটা বলেই নাহিদ কেটে পড়ল। নির্বাণ দীর্ঘশ্বাস নিয়ে এগিয়ে গেল মায়ের কাছে। রুমের মধ্যে তখন কৃষ্ণতা ছেয়ে আছে। চাঁদের স্থান পরিবর্তন হয়েছে, জানালার ধারে নেই তার অস্বস্তি। তাই নিজের অস্তিত্ব রক্ষার্থে বারান্দার শেকল গলিয়ে তীব্র প্রচেষ্টা করছে রুমের মেঝেতে হামাগুড়ি খাওয়ার। হালকা বাতাসে জানালার পর্দাগুলো বারবার কেঁপে কেঁপে উঠছে। পরিবেশটা নীরব হলেও রাতটা মোহনীয়। পূর্ণিমার চাঁদ উঠেছে গগনে, বিভূষণ ভালোবাসার সাক্ষী হতে। এরই মাঝে স্পর্শী ওয়াশরুমের দরজা খুলে বের হলো। হাতের মুঠোয় থাকা তোয়ালেটা চুলের মাঝে গভীরভাবে ডুবিয়ে মুখে ঢাকা পড়ল তাতে। আর স্পর্শী হাতড়ে ওয়াশরুমের লাইটটা অফ করে কিছুটা সামনে এগিয়ে গেল। চুল মোছা শেষে চোখ তুলে তাকালো ওপরে। পুরো রুম আধারে আবৃত দেখে ভুরু কুচকে এলো তার। বিড়বিড় করে বলল, রুমের লাইট আবার কে অফ করলো? কথাটা ভাবতেই এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে। ক্ষণেই বিছানার পাশে কারোর পুরুষলি অবয়ব দেখে থমকে যায় সে। ভালো মতো পর্যবেক্ষণ করার চেষ্টা করলো আসলে পুরুষলি অবয়বটির মালিক কে। স্পর্শী রুমে সচরাচর কেউ আসে না। কাজিনরা বলতেই সবাই বাচ্চা টাইপ। এক বাবা চাচা ব্যতীত কোনো পুরুষ নেই তাদের বাড়িতে। আর তারা এখন আসবে না স্পর্শী জানে। তাহলে কে তার রুমে? রুমের দরজার দিকে একবার তাকালো স্পর্শী। দরজা ভেতর দিয়ে আটকানো। স্পর্শীর এইবার যেন ভয় হলো। সে অস্পষ্ট স্বরেই জিজ্ঞাসা করলো, কে? অপর পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। স্পর্শী আবারও একই প্রশ্ন করলো, কিন্তু উত্তর মিলল না। উল্টো এইবার ছায়া মূর্তিটি নিঃশব্দে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। স্পর্শী এতে ভড়কে উঠল, লেপ্টে গেল দেওয়ালের সাথে। কোনো উপায়ান্তর না পেয়ে চিৎকার দেওয়ার প্রস্তুতি নিল। ছায়া মূর্তিটি হয়তো বুঝতে পারল স্পর্শীর পরিকল্পনা সম্পর্কে। ক্ষণেই সে দৌড়ে এসে তার বলিষ্ঠ হাত চেপে ধরল স্পর্শীর মুখ। অচেনা পুরুষের ছোঁয়া পেয়ে ভয়ে সর্বাঙ্গ শিথিল হয়ে পড়ল স্পর্শীর। তীব্র কম্পন ধরল শরীরে। হাতের মুঠোয় থাকা তোয়ালেটা লুটিয়ে পড়ল মেঝেতে। তোমরা মেয়েরা কি চিল্লানো ছাড়া আর কিছুই পারো না? মান সম্মান সব আমার এখনই যেত। কথাটা বলে নির্বাণ অন্ধকার হাতলে লাইটের সুইচটা জ্বালালো। আকস্মাৎ আধার কেটে যাওয়ায় কৃত্রিম আলোর স্পর্শ সূচের মতো বিঁধল স্পর্শীর অক্ষি কাছে। খিচে চোখটা বন্ধ করে ফেলল সে। বার কয়েক ভারী পল্লব ফেলার পর দৃষ্টি স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। অতঃপর নিজের খুব নিকটে নির্বাণকে দেখতে পেয়ে হকচকিয়ে উঠল সে। কণ্ঠনালী দিয়ে বেরিয়ে এলো উদ্ভট শব্দ। তা দেখে নির্বাণ স্পর্শীর মুখ থেকে হাত সরিয়ে খানিকটা পিছিয়ে গেল। নির্বাণের শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পেতেই স্পর্শী লম্বা নিঃশ্বাস নিল। পরেক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্বাণের দিকে। আপনি আমার রুমে কি করছেন? নির্বাণ কণ্ঠের কঠোরতা মিশিয়ে বলে, লুডো খেলছি, খেলবে? স্পর্শী শানিত কণ্ঠে বলল, লাইট অফ করে? নির্বাণ প্রত্যুত্তর না করে পূর্ণ দৃষ্টিতে তাকালো স্পর্শীর দিকে। অতর্কিত নির্বাণের এমন দৃষ্টির মানে বুঝল না স্পর্শী। ভুরু যুগল একত্রিত করে তাকালো। অতঃপর নির্বাণের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে চোখ বুলাতেই লজ্জায় কুঁকড়ে উঠল সে। গায়ে ওড়না নেই। স্পর্শী দ্রুত ভেজা চুলগুলো সামনে এনে মেলে দিল। এক পলক নির্বাণের দিকে তাকিয়ে এগিয়ে গেল খাটের দিকে। নির্বাণও ততক্ষণে নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছে। স্পর্শীর গায়ে ওড়না জড়িয়ে নিতেই তার চোখ যায় বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নির্বাণের পোশাকগুলোর দিকে। ক্ষণেই সে পূর্ণ দৃষ্টিতে তাকায় নির্বাণের দিকে। তার পরনে নিজের বাবার পোশাক দেখে ভুরু কুঁচকে আসে তার।
কৌতূহল দমাতে না পেরে সগরোক্তি কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি অন্ধকারে করছিলেনটা কি? নির্বাণ অন্যদিকে মুখটা ঘুরিয়ে রেখে স্পষ্ট বাক্যে উত্তর দেয়, চেঞ্জ করছিলাম। কিন্তু কেন? নির্বাণ একরাশ বিরক্ত নিয়েই বলল, আজ রাত আমি এখানেই থাকছি, তাই আন্টি আঙ্কেল পোশাক দিয়েছেন চেঞ্জ করতে। কথাটা কর্ণগোচর হতেই স্পর্শী বিহব্বল দৃষ্টিতে তাকায় নির্বাণের দিকে, ক্রুদ্ধ কণ্ঠে বলে, আপনি থাকবেন মানে কি করতে? নির্বাণ নিজের রাগটাকে সংযত করতে না পেরে দাঁতে দাঁত চেপে বলল, বাসর করতে। নির্বাণের কথা শুনে স্পর্শীর মাথায় আগুন ধরে গেল। কথার কি শ্রী সি! এই, আপনার লজ্জা করলো না নিজের ছাত্রীকে বিয়ে করতে? নির্বাণের তেড়া উত্তর, তোমার লজ্জা করলো না নিজের শিক্ষককে বিয়ে করতে? আমি জানতাম নাকি? আমি মনে হয় কত জানতাম, সবাই তো হঠাৎই বিয়ে হয়ে গেল। স্পর্শী প্রতি উত্তরে কিছু বলতে যাবে তার আগেই দরজার ওপাশ থেকে সাহেলার ডাক শোনা যায়। স্পর্শীকে ডাকছেন তিনি। স্পর্শী নির্বাণের দিকে এক পলক তাকিয়ে চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে। ঘড়ির কাঁটা এসে থেমেছে একটার ঘরে। পুরো রুম জুড়ে পিন পতন নীরবতা। নির্বাণ বিছানার এক প্রান্তে বসে মোবাইল দেখছে আর স্পর্শী দাঁড়িয়ে আছে জানালার ধারে। দুজনের মাঝেই বেশ অস্বস্তিকর পরিবেশ। জড়তা কাটিয়ে কথা বলে উঠতে পারছে না কেউই। দুজনেই ইতিমধ্যে বুঝে গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবেই তারা একে অপরের সাথে জুড়ে গিয়েছে। এখন কোনো কিছু বলেও লাভ নেই, বিয়েটা তাদের মানতেই হবে। কিন্তু তবুও কোথাও যেন একটা কিন্তু থেকে যায়। কিছু প্রহর নির্ভীতেই অতিবাহিত হয়ে যায়। অবশেষে নীরবতা ভেঙে নির্বাণ বলে, তুমি কি চাও? আকস্মাৎ নির্বাণ কথা বলে ওঠায় স্পর্শী কিঞ্চিত ভড়কে যায়। গোলগাল চোখে তাকায় নির্বাণের দিকে। কি চাই মানে? নির্বাণ মুঠো ফোনটা বালিশের পাশে রেখে সোজা হয়ে বসে বলে, দেখো, আমাদের দুজনের জন্যই সম্পর্কটা বেশ অগোছালো। পার্সোনাল এবং প্রফেশনাল দুই জায়গাতেই আমাদের বিয়ের প্রভাব ফেলেছে। সবটা এখন গোছাতে হলে আমাদের দুজনকেই কম্প্রোমাইজ করতে হবে। তাই আমি তোমার থেকে জানতে চাইছি, তুমি কি সম্পর্কটা আগাতে চাও নাকি ডিভোর্স নিতে চাও? স্পর্শী মিনমিন স্বরে বলো, ডিভোর্স কেন চাইবো? মেনে নিতে চাইছো? স্পর্শী ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, বিয়ে যেহেতু হয়েই গিয়েছে সেহেতু মেনে নেওয়াই শ্রেয়। এমনেও আমার বিয়েতে অমত ছিল না। তবে সম্পূর্ণ বাক্য শেষ করল না স্পর্শী, সংশয়ে দৃষ্টি নত করে নিল। নির্বাণ অর্ধাংশ কথাটুকু বুঝতে পেরে বলল, আমাকে বর হিসেবে মানতেই সমস্যা হচ্ছে, তাই তো? আমার কিছুটা সময়ের প্রয়োজন সবটা মেনে নিতে। আচ্ছা। স্পর্শী এইবার ইতস্থ সুরে বলে, তবে আমি চাই আমার বিয়ের বিষয়টা আপাতত গোপন রাখতে। ভার্সিটিতে জানাজানি হলে সমস্যা আছে, সেটা তুমি না বললেও আমি জানি। আর এমনিও আমি আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা আলাদা রাখতে চাইছি। আশা করি বুঝবে। স্পর্শী মাথা দুলিয়ে বলল, হুম। নির্বাণ আর কোনো কথা বলল না, চুপচাপ বালিশে মাথা এলিয়ে শুয়ে পড়ল। স্পর্শী কিছুক্ষণ ইতস্থ করল। নির্বাণের পাশে শোবে কিনা তার নির্দ্বিধাই শেষ নেই। অস্বস্তি কাজ করছে তার মাঝে। সুদীর্ঘ সময় সে আকাশ কুসুম ভেবে কাবার্ড থেকে পাশ বালিশ বের করলো। সেটা বিছানার মাঝ বরাবর রেখে লাইটটা অফ করে কিনারা ঘেঁষে শুয়ে পড়লো। মিনমিনে স্বরে বলল, ভুলেও এই পাশে আসবেন না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। প্রভাতের আলো ফুটেছে ঘন্টা খানেক হলো। মেঘে মেঘে খেলা করছে দুরন্তপনা রোদ্দুর। আকাশে উড়ে বেড়াচ্ছে চড়ুই পাখির দল। রোদ মাখাচ্ছে গায়ে। নির্জীব শহরটি হয়ে উঠেছে ব্যস্ততায় পরিপূর্ণ। নিত্যদিনের তুলনায় আজ ঘুমটা আগেই ভেঙে গেল স্পর্শীর। না নিজ থেকে নয়, ফোনের কর্কশ ধ্বনিতে। স্পর্শী ঘুমের ঘোরেই হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না কোথাও। এইদিকে ফোনটা অনবরত ফোনটা বেজেই চলেছে। অবশেষে বিরক্ত হয়ে চোখ খুলল সে। হঠাৎ মুখের সামনে পুরুষালী চেহারার কাউকে শুয়ে থাকতে দেখে ভড়কে গেল সে। মিনিট কয়েক তার লাগলো বুঝতে আসলে মানুষটিকে। নির্বাণের ঘুমন্ত মুখশ্রীর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকার পর নিজের অবস্থান সম্পর্কে অবগত হতেই হকচকিয়ে উঠল সে। রাতে স্পর্শী যে পাশ বালিশ দুজনের মাঝে
বর্ডার হিসাবে দিয়ে নির্বাণকে তা অতিক্রম করার জন্য হুমকি দিয়েছিল, তা সে নিজেই ভঙ্গ করে বসে আছে। পাশবালিশের ওপর দিয়েই নির্বাণের গায়ে পা উঠিয়ে ফেলেছে স্পর্শী, সেই সাথে নির্বাণের গা ঘেঁষেই শুয়ে আছে সে। মুহূর্তেই এক ঝাঁক লজ্জা ভিড় করলো তার মনের দুয়ারে। নির্বাণ জাগার আগেই দ্রুত সরে আসলো সে। ভরাট গাল দুটিতে ছেয়ে আছে রক্তিমা আভা। সে ভেবেই কুল পাচ্ছে না, তার আগে যদি নির্বাণ জেগে যেত তাহলে কি হতো। একটুর জন্য বেঁচে গিয়েছে সে, না হলে এই মুখ লুকানোর আর কোনো জায়গা থাকতো না। পুনরায় ফোনটা বেজে উঠতেই স্পর্শী আপন ভাবনা থেকে বেরিয়ে আসে, চারিদিকে চোখ বুলিয়ে খুঁজতে থাকে নিজের ফোনটা। অতঃপর স্টাডি টেবিলের ওপর ফোনটা দেখতে পেয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। এগিয়ে যায় সেই দিকে, ফোন হাতে নিতেই দেখতে পায় কলটা অপরিচিত নাম্বার থেকে আসছে। ক্ষণেই স্পর্শীর ভুরু কুঁচকে আসে। সে ফোনটা রিসিভ করতেই কেউ উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, অ্যাট লাস্ট তুমি আমার ফোনটা ধরেছ স্পর্শী। সদ্য ঘুম থেকে ওঠায় নিষ্প্রভ মস্তিষ্ক কণ্ঠটা শনাক্ত করতে ব্যর্থ হলো, তাই সে জিজ্ঞাসা করলো, কে? আমি রুদ্র। রুদ্র নামটা কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই স্পর্শীর চোখে মুখে কাঠিন্য ভাব ছড়িয়ে যায়। সে কোনো প্রকার দ্বিরুক্তি না করেই নিভৃতেই লাইনটা কেটে দেয়। রুদ্র নামক ব্যক্তির সাথে আপাতত তার কোনো কথা নেই। লাইন কাটার পর যেই নাম্বারটা ব্লক লিস্টে ফেলাতে যাবে, ঠিক তখনই পুরো দম নিয়ে ফোনটা বাজতে শুরু করে। স্পর্শী লাইনটা একবার কাটতে গিয়েও কাটলো না, কলটা রিসিভ করলো। ক্ষণেই রুদ্র কাতর কণ্ঠে বলল, প্লিজ স্পর্শী, আমার কথা বলার একটা সুযোগ দাও, ফোনটা কেটো না। স্পর্শীর কণ্ঠের তীক্ষ্ণতা প্রখর হলো। আমাকে ফোন করার সাহস আসে কোথা থেকে তোমার? হ্যাঁ, বলিনি আমি তোমার সাথে কথা বলার আমার বিন্দু মাত্রও কোনো ইচ্ছে নেই? জান, শুধু একটাবার দেখা করো আমার সাথে প্লিজ, আমি সবটা ক্লিয়ার করে দিব। আমাকে বোঝানোর একটা সুযোগ দাও। দেখা করবে কি আবার থাপ্পড় খেতে? আর সকল বোঝাবুঝির পাঠ আমি আগেই চুকিয়ে নিয়েছি, এখন কিছু বোঝার নেই আমার তোমার থেকে তো একদমই না। নেক্সট। স্পর্শীর কথার মাঝেই রুদ্র ফোড়ন কেটে বলে, আমি জানি আমি ভুল করেছি, এর জন্য আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমাও চাইছি। ক্ষমা মাই ফুট, এসব নকল অভিনয় অন্যের সামনে করো, আমার সামনে নয়। আর যদি তুমি আমার নাম্বারে ফোন করেছো, তাহলে আমার 2 মিনিটও লাগবে না তোমার নামের হ্যারাসমেন্ট কেস দিতে। মাইন্ড ইট। রুদ্রকে আর কথা বলার সুযোগ না দিয়ে স্পর্শী ফোনটা কাটে, নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। এই নিয়ে বোধহয় স্পর্শী রুদ্রের মোট 5টি নাম্বার ব্লকে ফেলল। কিন্তু তাও যুবকটির নতুনত্ব নাম্বার থেকে ফোন দেওয়া দেয়ির নিশ্চয়তা নেই। স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল, মোবাইলটা টেবিলের উপরে রেখে ঘুরে দাঁড়ালো সে। ক্ষণেই নির্বাণকে জাগ্রত অবস্থায় দেখে ভড়কে গেল সে। নির্বাণ বিছানার উপরেই শটান হয়ে বসে, ভুরু যুগল একত্রিত করে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তেই তীব্র অস্বস্তি ঘিরে ধরে তাকে, সেই সাথে ভাবনায় আসে, নির্বাণ কি তার কণ্ঠ উঠে উঠেছিল নাকি? কিছু কি শুনেছে সে? স্পর্শী এক পলক নির্বাণের দিকে তাকাতেই দেখতে পায় সে নিঃশব্দে বিছানা ছেড়ে অশ্রমের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাণ অশ্রমে যেতেই স্পর্শী দীর্ঘশ্বাস ফেলে। বাসায় এখন তেমন কোনো কোলাহল নেই। গত রাতেই সকলে যে যার বাসায় চলে গিয়েছে। রয়ে গিয়েছে শুধু 4 সদস্যের পরিবারটির সাথে নির্বাণ। নিত্যদিনের তুলনায় আজ একটু পূর্বেই উঠেই চুলো ধরিয়েছেন সাহেলা, দ্রুত কাজ শেষ করার আশায়। কিন্তু সে গুড়ে বালি, ঘড়ির কাঁটা 9টার ঘরে এসে স্থির হতে না হতে গ্যাস ফুরিয়ে গেল। হাই হুতাশ বাড়ল তার মনে। ঘরের নতুন জামাই কখন না কখন উঠে পড়ে। সময় মতো নাস্তা সামনে পেশ করতে না পারলে কি এক বিড়ম্বনাতায় না পড়তে হবে তাকে। হাই হুতাশ করতে করতেই তিনি সেই জালেই কোনো মতে রান্না শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। স্পর্শী ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখে সকলে খেতে বসে পড়েছে। স্পর্শী আর চোখে একবার নির্মাণকে দেখল। সে মিজান সাহেবের পাশের চেয়ারে বসেছে, টুকটাক কথা বলছে দুজনের মাঝে।
আকস্মাৎ নির্বাণ চোখ তুলে তাকাতেই দৃষ্টি মিলল তাদের। জড়তা এবং সংশয়। দ্রুত স্পর্শী সরালো। মা, পার্সিয়া কোথায়? সালেহা নির্বাণের প্লেটে খাবারটা সাজাতে সাজাতে বলল, স্পৃহার কাছেই হয়তো হবে, রাতে ওর সাথেই ছিল। রাতে খেয়েছিল ও? সাহেলা স্পর্শীর দিকে তাকিয়ে বলল, অন্যের হাতে আজ পর্যন্ত খেয়েছে যে জিজ্ঞাসা করছিস? তুই কালকে ওকে খাবার দিসনি? সেও খায়নি, তাই বলে ওকে জোর করে কিছু খাওয়াবা না? ওহ, কি যে করো না, আমি না থাকলে তো ওকে না খাইয়ে মারবা। সাহেলা কিছু বলতে নিলেও মিজান তাকে চুপ করিয়ে দেন। অতঃপর ন্যায় মৃদু স্বরে স্পর্শীকে বললেন, তোমার মা আর স্পৃহা অনেক চেষ্টা করেছিল খাওয়ানোর, ও খায়নি। তুমি যাও এখন, ওকে গিয়ে খাবার দিয়ে আসো। স্পর্শী মাথা দুলিয়ে সম্মতি জানালো। অতঃপর রান্নাঘরে গিয়ে পার্সিয়ার জন্য বরাদ্দকৃত পাত্রে খাবার নিয়ে ছুটল স্পৃহার রুমের দিকে। এতক্ষণ ধরে নির্বাণ নির্বাক দর্শক হয়ে সবটা দেখছিল। পার্সিয়া তা জানা কৌতূহল মনে জাগ্রত হলো, কিন্তু তা প্রকাশ করলো না। সে নীরবে খাওয়ার দিকে মনোযোগ দিল। নির্বাণ রুমে আসতেই সর্বপ্রথম তার চোখ পড়ল কৃষ্ণ ধূসর রঙের আবৃত লোমশ বিড়ালটির দিকে। সে বিছানার ঠিক সামনে বসেই লেজ দুলিয়ে খাবার খাচ্ছে, আর স্পর্শী হাঁটু মুড়ে বসে অতি আদরের সহিত তার লোমশ পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে মিষ্টি হেসে বিড়বিড় করে কি যেন বলছে। বিড়ালটি আদৌ কথা বুঝেছে কিনা কে জানে, কিন্তু মিনিট দুয়েক পর মৃদু স্বরে ডাকছে আর মাথা হেলিয়ে দিয়ে স্পর্শীর দিকে। বিড়ালটির খাওয়া শেষ হতেই স্পর্শী সন্তর্পণে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় বসে। পরেক্ষণে দরজার দিকে চোখ যেতেই নির্বাণের সাথে তার পুনরায় দৃষ্টির অদল বদল হয়। নির্বাণ বলল, তুমি বিড়াল পালো? স্পর্শী দৃষ্টি নত করে মিনমিন কণ্ঠে বলল, হ্যাঁ, পার্সিয়া ওর নাম। নির্বাণ কিছুক্ষণ চুপ থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ওকে রুম থেকে বের করো। নির্বাণের কথায় স্পর্শী হতবিহ্বল দৃষ্টিতে ওর দিকে তাকায়। বের করব মানে? কেন? নির্বাণ কিছু বলতে যাবে তার আগেই পার্সিয়া উচ্চ স্বরে ডেকে ওঠে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নির্বাণের দিকে, যার অর্থ নির্বাণের কথা তার মোটেও পছন্দ হয়নি। নির্বাণ ভুরু কুঁচকে তাকায় পার্সিয়ার দিকে। মনে মনে তীব্র বিরক্তি প্রকাশ করে সে। তীক্ষ্ণ কণ্ঠে বললে, আমার প্রবলেম আছে। আপনার প্রবলেম আছে বলে কি আমাকে ওকে বের করতে হবে? আজব। আপনার প্রবলেম হলে আপনি রুমের বাইরে যান। আমি তোমার স্যার, ভুলে যেও না, তুমি আমার কথা মানতে বাধ্য। স্পর্শী মুখ বাঁকিয়ে বলে, সেটা ভার্সিটিতে। ভার্সিটির বাইরে আপনি আমার স্যার নন এবং আমিও আপনার কথা শুনতে বাধ্য নই। উপরন্তু এইটা আমার বাসা, এইখানে আমার রাজত্বই বেশি, আপনার না। নির্বাণ বৃত্তৃষ্ণায় চ উচ্চারণ করার মতো শব্দ করে সগ্রাহ্য দৃষ্টিতে স্পর্শীর পানে তাকায়। স্পর্শী সেই দৃষ্টি অগ্রাহ্য করে বিছানায় বসে পার্সিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নির্বাণ দ্বিরুক্তি করতে যাবে, তার আগেই স্পৃহা এসে বলে, আপু, একটু এদিকে আয় তো, মা তোকে ডাকছে। যা তুই, আমি আসছি। স্পৃহা যাওয়ার আগে নির্বাণের দিকে তাকিয়ে ছোট হাসি দিয়ে বলে, ভাইয়া, আপনার কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আম্মু বলেছে আপনার যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখতে আমায়। তাই নাকি? হ্যাঁ। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে বলে, তার সমস্যা আছে একটা, তোমার আপু। নির্বাণের উদ্দেশ্য বুঝতে পেরে স্পর্শী দ্রুত ফোড়ন কেটে বলে, এই, তোকে না বললাম যেতে? আমার কোনো কথাই শোনোস না? কথাটা বলেই দ্রুত স্পর্শী উঠে দাঁড়ালো। নির্বাণ বা স্পৃহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই স্পৃহার কোলে পার্সিয়াকে দিয়ে এক প্রকার টেনে নিয়ে গেল নিজের সাথে। তবে যাওয়ার আগে তীক্ষ্ণ দৃষ্টিতে নির্বাণের দিকে তাকাতে ভুলল না। নির্বাণ তাতে তাচ্ছিল্য হেসে রুমে প্রবেশ করলো। বিছানায় বসে রুমের চার দেওয়ালে চোখ বুলাতেই দৃষ্টি স্থির হলো মন কাড়ার মতো বেশ কিছু প্রাকৃতিক দৃশ্যের পোর্ট্রেটের উপর। রং তুলির সংমিশ্রণে খুব নিখুঁতভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে, জীবন্ত লাগছে। নির্বাণ ভুরু কুঁচকালো। চিত্রগুলো মোটেও বাজার থেকে কেনা বলে মনে হচ্ছে না।
খুব যত্নে আঁকা মনে হচ্ছে। সে ভালো মতো এদিকে সেদিকে চোখ বোলাতেই দেখতে পেল কাঠের আলমারির এক চিপাই দিয়ে উকি মারছে বেশ কিছু শুভ্র ক্যানভাসের দল। স্টাডি টেবিলের ওপর হামাগুড়ি খাচ্ছে কিছু সংখ্যক রঙের টিউব, কৌটা, ব্রাশ। আড়ালে আবডালে জানান দিচ্ছে প্রকৃত মালিকের অস্তিত্ব। নির্বাণ বিড়বিড় করল, মেয়েটার মধ্যে আর কত রহস্য আছে কে জানে, তবে চিত্রগুলো সত্যি প্রশংসনীয়। রূপ রং সৌরভের স্মৃতির বার্তাবাহক। ফাগুনকেই বিদায় জানানো হয়েছে বহু পূর্বে। চৈত্রের রৌদ্র উজ্জ্বল রক্তিম প্রভাতের অপার্থিব সৌন্দর্যে শুরু হয়েছে দিনগুলো। মাধবীলতার মোহে ঘুরে বেড়াচ্ছে অনিলে। এমনই এক সুপ্ত দুপুরে ঘর্মাক্ত শরীর নিয়ে জাবির শহীদ মিনারের সিঁড়িতে আড্ডায় মেতে উঠেছে বন্ধু মহলের সকলে। তবে আজ বন্ধু মহলের আড্ডায় মন নেই একজনের। সে হারিয়ে আছে আপন ভাবনাতে। হঠাৎ পাশ থেকে তার উদ্দেশ্যে কেউ বলে ওঠে, এই স্পর্শী, কোন ভাবনাতে ডুবে আছিস তুই? কখন থেকে দেখছি কোনো কথাই বলছিস না। স্পর্শী নিজ ভাবনা থেকে বেরিয়ে এসে নিধির উদ্দেশ্যে বলে, হারে নাই এমনি। বিপরীত পাশ থেকে মাহিন বলে, গত সপ্তাহে একদিনও ভার্সিটিতে আসিসনি, তার ওপর এখন মনমরা হয়ে বসে আছিস। বুঝলাম ভার্সিটিতে আসিসনি রুদ্রের জন্য, কিন্তু এখন কি মনমরা হয়ে আসিস ওর জন্যই? নিধি মাহিনের মাথায় একটা চাপ্পড় দিয়ে বলে, রুদ্রের কথা তোলস কেন হারামি? মরার শখ জাগছে? দুই এক কথার মাঝেই মাহিন ও নিধির খুনসুটির ঝগড়া বেঁধে যায়। পরেক্ষণে কেয়া আর স্বামী ওদের দুজনকেই শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আর স্পর্শী, সে তো এক ধ্যানে তাকিয়ে থাকে প্রবেশ দুয়ার দিয়ে আসতে থাকা কালো রঙের গাড়িটির দিকে। দুই ধারের কাজ উঠিয়ে রাখা সত্ত্বেও স্পর্শী জানে ভেতরে বসে থাকা মানুষটি নির্বাণ। শেষে তার দেখা মিলেছিল পরশুদিন চলে যাওয়ার সময়। সেদিন রুম থেকে বের হয়ে যাওয়ার পর স্পর্শী ভুলেও ওই রুমে আর যায়নি। রাগ জমেছিল তার উপর। অবশ্য নির্বাণও তার খোঁজ করেনি। তবে বিকালে নির্বাণ চলে যাওয়ার সময় সাহেলা এক প্রকার টেনে এনেই স্পর্শীকে তার মুখে দাঁড় করিয়ে বলেছিল। দুইজন দুইজনের সামনে দাঁড়ালেও কথা হয়নি কিঞ্চিত পরিমাণ। নির্বাণ নীরবেই বিদায় নিয়েছিল তার থেকে। অতঃপর তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। নির্বাণের গাড়ি পার্কিং এরিয়ার কাছে চলে যেতেই হাওয়ায় মিলিয়ে যায়। স্পর্শী এইবার সেই দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে নিধি, মাহিন, কেয়া আর স্বামীর দিকে তাকায়। নিধি ও মাহিনের ঝগড়ার ইতি টানার পর মুহূর্তেই স্পর্শী কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলে ওঠে, আমার বিয়ে হয়ে গিয়েছে। কথাটা সকলের কর্ণধারে এসে বাড়ি খেতেই সকলে গোল গোল দৃষ্টিতে তাকায় স্পর্শীর দিকে। নিধি ভরাট কণ্ঠে বলে, তোর কি নামের পাশে বিবাহিত মহিলার ট্যাগ লাগানোর শখ জাগছে, নাকি মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে টাল হয়ে আসিস? কোনটা রে? স্বামী বলে, তুই কি রুদ্রের বিরহে উন্মাদ হওয়ার প্রস্তুতি নিচ্ছিস নাকি? লক্ষণ তো ভালো না। স্পর্শী শীতল কণ্ঠেই বলে, বারবার রুদ্রকে এসবের মাঝে আনা বন্ধ কর। ও আমার লাইফে জাস্ট একটা আবর্জনা ছিল, যা আমি প্রথমে ধরতে না পারলেও পরে পেরেছি এবং ছুঁড়েও ফেলেছি। এখন সেই চ্যাপ্টার ক্লোজড। আর রইল বিয়ের কথা। সত্যি আমার বিয়ে হয়ে গিয়েছে। বিশ্বাস না হলে মাকে ফোন দে। স্পর্শীর কথা শুনে সকলে থম মেরে বসে থাকে। হতবিহ্বল চাহনিতে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। তাদের বোঝা হয়ে গিয়েছে স্পর্শী তাদের সাথে মিথ্যা বলছে না, কিন্তু তাও সব যেন কোথায় জটলা পাকিয়ে যাচ্ছে। স্পর্শী নীরবে তাদের পর্যবেক্ষণ করে চলেছে। নিজেদের বিস্ময় কাটিয়ে নিধি আর স্বামী একত্রেই জিজ্ঞাসা করে, কাকে বিয়ে করেছিস তুই? সে কি করে? আর কিভাবে বিয়ে হলো তোদের? আর মানে কিভাবে কি? স্পর্শী আনমনেই বলে ওঠে, আমার সাথে যার বিয়ে হয়েছে তাকে তোরা সবাই চিনিস। কথাটা বলে স্পর্শী থামে, বুঝতে পারে কথাটা বলা ঠিক হয়নি। নির্বাণ তাকে শুরুতেই বলেছিল তাদের বিয়ের কথা আপাতত কাউকে না জানাতে। সে নিজের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ এক করতে চায় না, যদিও এর যথার্থ কারণ আছে। ভার্সিটিতে যদি তাদের বিয়ের গুঞ্জন ওঠে তাহলে স্পর্শীকে সবাই একটু আলাদা চোখেই দেখবে। উপরন্তু তার সবকিছুতেই নির্বাণকে টানা হবে।
লেকচারারের বউ বলে বেশি সুবিধা পাচ্ছে, সেই অপবাদও আড়ালে আবডালে আনা হবে। এইসব নির্বাণ মুখে না বললেও সে বোঝে। তাই তো তখন বিনা বাক্যে মেনে নিয়েছিল নির্বাণের কথা। এদিকে স্পর্শীর কথা শুনে সকলে বিভ্রান্তিতে পড়ে যায়। বুঝে ওঠার চেষ্টা করে তাদের চেনা জানা এমন কোন ব্যক্তি আছে যার সাথে স্পর্শীর বিয়ে হতে পারে। হাজারটা সমীকরণ মিলিয়েও যখন কারোর নিকটেই উত্তর ধরা দিল না, তখন তারা স্পর্শীকে ওই ব্যক্তির শনাক্ত প্রশ্ন করার জন্য উদ্বেগী হলো। কিন্তু সেই সময় কেউ ঝড়ের গতিতে এসে হাজির হলো তাদের সামনে। মুহূর্তেই স্পর্শীর এক হাতের মুঠোয় নিয়ে কাতর কণ্ঠে বলল, অবশেষে তুমি এসেছো। আকস্মাৎ কারোর উদ্বিগ্ন কণ্ঠ শুনে স্পর্শীর চোখ তুলে তাকায়, কিন্তু পর মুহূর্তেই রুদ্রকে দেখে তার মেজাজ বিগড়ে যায়। সে এক ঝটকায় নিজের হাত রুদ্রের হাতের মুঠোর হাতে সরিয়ে নিয়ে কাঠ কাঠ গলায় বলে, হোয়াট দ্য হেল, তোমার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? রুদ্র নিষ্প্রভ চোখে তাকিয়ে বলে, আর কতদিন এইভাবে রাগ করে থাকবে? অনেক তো হলো, এইবার একটা সুযোগ দাও আমাকে আমার কথা বলার। স্পর্শী ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, তোমার কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার। চলে যাও এইখান থেকে, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। রুদ্র এক কদম এগিয়ে এসে বলে, আমিও এইখানে সিন ক্রিয়েট করতে আসিনি, শান্তিপূর্ণভাবে কথাটা মিটমাট করতে এসেছি। সবকিছু তো আগেই মিটমাট হয়ে গিয়েছে, এখন নতুন করে কি মিটমাট করবে? তুমি প্লিজ একটু ওই দিকটায় চলো, আমরা আলাদাভাবে কথা বলি। স্পর্শী দাঁতে দাঁত চেপে বলে, ওই দিকটায় কেন? নীরব জায়গায় দেখে আবার। রুদ্রর কথার মাঝেই ফোড়ন কাটে বলে, স্পর্শী প্লিজ, মানছি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি অমর নই, আমি ইচ্ছে করে সেই সব করিনি। হঠাৎ কেয়া বলে ওঠে, আমাদের কি আপনার আহম্মক মনে হয়? আপনি বলবেন আমি অমর নই, এমন নই, আর আমরাও নাচতে নাচতে তা মেনে নিব? কেয়ার সাথে তাল মিলিয়ে স্বামী বলে, আপনাকে আমাদের চেনা হয়ে গিয়েছে ভাইয়া, তাই দয়া করে এই থার্ড ক্লাস অ্যাক্টিং আমাদের সামনে করতে আসবেন না। তোমরা আমায় ভুল বুঝছো, তাহলে ঠিকটা বুঝছে কে শুনি? স্পর্শী প্লিজ একটা সুযোগ দাও কথা বলার। স্পর্শী প্রত্যুত্তর না করে ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায়। নিধি পাশ থেকে এগিয়ে এসে স্পর্শীর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, একবার গিয়ে দেখতো কি বলতে চায়। তুই সাথে না যাওয়া পর্যন্ত এই ব্যাটার ঘ্যান ঘ্যানানি থামতো না, আর আমরা তো আশেপাশেই আছি। এইবার উল্টাপাল্টা কিছু করলে গণধোলায় খাইয়ে ছাড়বো, চিন্তা করিস না। স্পর্শী দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, নিঃশব্দে হেঁটে যায় সামনে। তা দেখে হাসি ফুটে ওঠে রুদ্রের মুখে। শহীদ মিনার থেকে কিছুটা দূরেই নিম গাছের অধস্তনে দাঁড়িয়ে আছে রুদ্র আর স্পর্শী। আশেপাশে তেমন একটা মানুষজনের আসা যাওয়া নেই। নীরব এবং কৌতূহলপূর্ণ পরিবেশ। মৃদু বাতাসের সাথে ভাসছে শালিকের মিষ্টি কলধ্বনি। পরিবেশটা মন ভালো করার মতো হলেও রুদ্রের উপস্থিতির জন্য সবটাই তিক্ততায় পরিপূর্ণতায় ছেয়ে আছে স্পর্শীর। এই মানুষটার ছায়াও এখন সহ্য হয় না তার। তীব্র রাগ হয়, রুদ্রের প্রতি নয়, বরং নিজের প্রতি এবং নিজের সিদ্ধান্তের প্রতি। কোন আক্কেলে সে এই মানুষটির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল কে জানে। এখন তো ভাবতেই তার গাটা ঘিন ঘিন করে। এমন এক নিকৃষ্ট মানুষের সাথে সে কখনো কোনো সম্পর্কে আবদ্ধ ছিল। রাগে ঘৃণায় স্পর্শী অন্য পাশে মুখ ঘুরিয়ে রাখে। কিছু প্রহর এভাবেই নীরবে অতিবাহিত হয়ে যায়। অবশেষে নীরবতা ঠেলে রুদ্র বলে, সেই দিনের ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু বিশ্বাস করো আমি ওইসব নিজের ইচ্ছাই করিনি। স্পর্শী অন্যদিকে মুখ করে তিক্ত কণ্ঠে বলে, এত সব করেও বলছো তুমি কোনো কিছু নিজের ইচ্ছেই করনি? লাইক সিরিয়াসলি আহাম্মক মনে হয় আমাকে? দেখো স্পর্শী, ওই বিষয়টা এখন বিএফ-জিএফ এর মাঝে কমন। আমার বেশিরভাগ ফ্রেন্ডরাই তাদের জিএফ এর নিয়ে প্রায়শ নীরব জায়গায় যায় একান্তে সময় কাটাতে। একমাত্র আমি এইসবের মধ্যে ছিলাম না, তুমি ওইসব পছন্দ করো না বলে। আর এই বিষয় নিয়েই আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে, আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন করতে থাকে।
আর সেই দিন জিদের বসেই আমি তোমাকে সেই প্রস্তাব দিয়ে বসি, কিন্তু পরে বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি। স্পর্শী তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমাকে শুধু প্রস্তাব নাও, বরং জোরপূর্বক নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছো, আমার সম্মানে হাত দেওয়ার চেষ্টা করেছো। আমার ভাগ্য ভালো, সেদিন তোমার বলা জায়গায় আমি দেখা করতে রাজি হইনি। কোলাহলপূর্ণ জায়গায় দেখা করতে গিয়েছিলাম বিধায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম, না হলে রাস্তার কুকুরের খাবার হতে আমার আর সময় লাগতো না। আমি মানছি আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আর এর জন্য আমি ক্ষমা প্রার্থীও। আমি বন্ধুদের কথা রুদ্রের কথা শেষ হওয়ার পূর্বেই স্পর্শী বলে ওঠে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, বুঝলে? নিজের স্বার্থ এখনো হাসিল হয়নি বলেই এই ক্ষমা প্রার্থীর নাটক হচ্ছে, তাই তো? তোমার ভালো মানুষের মুখোশ বহু পূর্বেই আমার নিকট খুলে পড়েছে, তাই অভিনয় করে কোনো লাভ নেই। তোমার মনে হচ্ছে না তুমি এবার একটু বেশি বেশি বাড়াবাড়ি করছো? ভুল করেছি, মাফও চাচ্ছি, তাহলে খামোকা কথা কেন বাড়াচ্ছ? কথা আমি না, তুমি বাড়াচ্ছ। আমি আমাদের সম্পর্কের ইতি অনেক আগেই টেনেছি, কিন্তু তুমি মানতে চাইছো না, উল্টো বারংবার আমাকে উত্ত্যক্ত করছো। রুদ্র এক কদম এগিয়ে এসে বলে, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। স্পর্শী দ্রুত কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, ভুলেও কাছে আসার চেষ্টা করবে না। এইবার অসভ্যতামি করলে কিন্তু শুধু থাপ্পড় না, কপালে অনেক কিছুই জুটবে, মনে রেখো। তুমি কিন্তু এখন বেশি বেশি করছো, সেই বিষয়টা অনেক কমন, এমন অহরহ হচ্ছেই। আমিও সেই রকম একটা ইচ্ছা পোষণ করেছি, এতে এত রিয়াক্ট করার কি আছে? এত ইচ্ছা থাকলে কিছু টাকা রাস্তায় ফালালেই নিজের সকল ইচ্ছা কামনা পূরণ করতে পারবে। খামোকা কুকুরের মতো আমার পিছে ঘুরছো কেন? আমি মোটেও কোনো তুচ্ছ জিনিস নই। শেষবারের মতো বলছি, আমার থেকে দূরে থাকো। স্পর্শী তেজি কণ্ঠে বুলি শুনে রুদ্রের কান গরম হয়ে যায়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই স্পর্শী তাচ্ছিল্যের সুরে বলে, ভাগ্যিস তোমার সাথে আমি সিরিয়াস রিলেশনশিপে যাইনি, অন্যথায় কান্না ব্যতীত ভাগ্যে আমার কিছুই জুটতো না। স্পর্শী কথাগুলো বলে চলে যেতে নিলে পেছন থেকে রুদ্র ওর হাতটা টেনে ধরে। স্পর্শীর রাগ এইবার সকল সীমা পেরিয়ে যায়। সে অবিলম্বে নিজের হাত ছাড়িয়ে তীব্র গতিতে রুদ্রের গালে চড় বসিয়ে দেয়। মুহূর্তেই পরিবেশটা নিস্তব্ধতায় তলিয়ে যায়। নত দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্র। রক্তিম হয়ে আসা চোখে যেন অগ্নিবর্ষণ দেখা দিচ্ছে। চারিদিকে নিস্তব্ধতা প্রগাঢ় হওয়ার পূর্বেই স্পর্শীর তীব্র কণ্ঠের ঝংকার তার দৌড়ে পালায়, আমাকে স্পর্শ করার দুঃসাহসিকতা আর দেখিও না। আজ শুধু থাপ্পড় মেরেছি, কিন্তু পরের বার একদম হাতটা ভেঙে দিব। রুদ্র অগ্নিমূর্তি দৃষ্টিতে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কাজটা তুই একদমই ঠিক করিসনি। ভালোভাবে দুই একটা কথা বলেছি কি অমনি পেয়ে বসেছিস একদম? আরে তোর মতো মেয়ের দিকে তো রুদ্র তাকিয়েও দেখে না। নেহাতি ফ্রেন্ডের সাথে বাজি ধরেছিলাম বলে এতদিন তোকে সহ্য করেছি, না হলে তোর মতো মেয়ের সাথে আমার যায় নাকি? কিসের দেমাগ এত তোর? না আছে চেহারা, না আছে কোনো গুণ, পিস অফ গার্বেজ। স্পর্শী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই কেউ পেছন থেকে বলে ওঠে, কি হচ্ছে এইখানে? কারোর ভরাট কণ্ঠ শুনে রুদ্র ও স্পর্শী পেছনে ঘুরে তাকায়। আগন্তুকটিকে দেখে স্পর্শী ভেতরে ভেতরে বিচলিত হলেও বহির্ভাগে তা প্রকাশ করে না, স্থির থাকে। কিন্তু রুদ্র কিছুটা ঘাবড়ে যায়। সে আমতা আমতা করে বলে, নির্বাণ স্যার, আপনি? নির্বাণ দুই কদম এগিয়ে এসে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে, কোন সমস্যা? রুদ্র কিঞ্চিত হাসার চেষ্টা করে বলে, না তো। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে বলে, এখানে কি করছো তোমরা দুইজন? কিছু কি হয়েছে? স্পর্শী মুখ না খুললেও রুদ্র বিনয়ী সুরে বলে, না স্যার, কিছুই হয়নি। আমরা তো এভাবেই টুকটাক কথা বলছিলাম আর কি, গুরুত্বপূর্ণ কিছু না। নির্বাণ প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে বলে, আচ্ছা এখন ক্লাসে যাও, এই সময় এই দিকটা নিরাপদ না। জি স্যার। কথাটা বলেই রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে একবার স্পর্শীর দিকে তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে আসে। পুরো কেমিস্ট্রি ডিপার্টমেন্টেই অবগত নির্বাণের রাগ সম্পর্কে।
নির্বাণের আগমন বেশি দিন না হলেও তার ভীতি সকলের মধ্যেই কম বেশি আছে। প্রচন্ড কঠোর ব্যক্তিত্ব তার। তার প্রত্যেক কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয় স্টুডেন্টদের। সামান্যটুকু ভুল তার নিকট গ্রহণযোগ্য নয়, যার দরুন সকল স্টুডেন্টদের নিকট সে হিটলার স্যার নামে পরিচিত। বিষয়টা রুদ্রেরও অজানা নয়। সে প্রায় কয়েকবার নির্বাণের কাছে এসে শাস্তি পেয়েছে এবং বেশ ভুগেছেও। আর কোনো রকম ভোগান্তিতে সে পড়তে চায় না, তাই দ্রুত কেটে পড়ে। রুদ্র চলে যেতেই নির্বাণ স্পর্শীর দিকে তাকায়। স্পর্শী তখনও স্থির দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার নত। নির্বাণ গলা ঝেড়ে বলে, ঠিক আছে সব? স্পর্শী মাথা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলে, জি স্যার। আর ইউ শিওর? স্পর্শী এইবার দৃষ্টি তুলে তাকায়, ম্লান মুখে বলে, ইয়েস। নির্বাণ কিছু না বলে নীরব দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে স্পর্শীকে। স্পর্শীর তাতে একটু অস্বস্তি হলেও পরবর্তীতে তার মস্তিষ্কে অন্য চিন্তার দল এসে হানা দেয়। ক্ষণেই সে নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো নির্বাণের পানে। আকস্মাৎ তার কি হলো কে জানে, সে ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আপনি যেমন ভাবছেন তেমন কিছু নয়। স্পর্শীকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়েই নির্বাণ বলে ওঠে, কিছু বলার প্রয়োজন নেই, বিশ্বাস আছে আমার। দুই বাক্যের এই ছোট্ট সংলাপে নিগাড় মাধুর্য খুঁজে পেল স্পর্শী, যা মুহূর্তেই তাকে বাক্যহারা করে দিল, বাধ্য করলো থামতে। নির্বাণ বা হাত উঠিয়ে একবার ঘড়ির টাইম দেখে বলো, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে তোমার, ক্লাসে যাও। কথাটা বলে নির্বাণ হাঁটা দেয় উল্টো পথে। স্পর্শী সেই দিকে সীমান্তহীন বিস্ময় নিয়ে দেখতে থাকে শ্যাম পুরুষটিকে। হিম বাতাসে নিমজ্জিত পরিবেশ, সোনালি রোদ্দুরের ছটা খেলা করছে অন্তরিক্ষের আঁকে বাঁকে। দাঁড় কাকের দল বসে আছে বটমিলের বিপরীতমুখী বৃক্ষে, খাবারের অন্বেষণ চালাচ্ছে বহুক্ষণ ধরে। মাঝে মধ্যে তীর্যক দৃষ্টি গিয়ে ঠেকছে বটমিলের নিচে বসে অবস্থান করা বন্ধু মহলের দিকে। সকলের দৃষ্টি নিবদ্ধ স্পর্শীতে। তীব্র মনোযোগ দিয়ে শুনছে কিছু প্রহর পূর্বের ঘটনা। সম্পূর্ণ ঘটনা খোলাসার পর সকলের দৃষ্টি পরিপূর্ণ হয় রোষানলে। ক্রোধে ফেটে পড়ছে তারা। এত ভালোবাসা, এত পাগলামো, সবই অভিনয় মাত্র। কি নিখুঁত অভিনয়! মানুষটা এতটা নিম্ন, নিকৃষ্ট কিভাবে হয়? স্পর্শীকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও কেউ খুঁজে পাচ্ছে না, খেই হারিয়েছে মুখের। আর কি বা সান্ত্বনা দিবে তারা? সান্ত্বনা দেওয়ার আদৌ কি কিছু আছে? স্বামী আর নিধি তাকিয়ে আছে স্পর্শীর মুখপানে, বোঝার চেষ্টা করছে তার ভেতরকার অবস্থা। কিন্তু স্পর্শী নির্বিকার বসে আছে, মুখভঙ্গিতে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, যার দরুন তার ভেতরের অবস্থা সম্পর্কে জানা দুরূহ। স্বামী অবশেষে বলে, তুই ঠিক আছিস? স্পর্শী মন্থর কণ্ঠে বলে, আমার খারাপ থাকার কথা নাকি? আজীব। কেয়া বলে ওঠে, সেটা না, কিন্তু কেয়াকে বলতে না দিয়ে স্পর্শী বলে ওঠে, ওর প্রতি শুধু আমার ভালো লাগা ছিল, ভালোবাসা না। তাই সব জানার পরও আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না, বরং ঘৃণা হচ্ছে এমন একটা মানুষের সাথে আমি 2 মাস ছিলাম। নিধি পাংশুটে মুখ করে বলে, কি নিদারুণ অভিনয় না করলো! আমি তো সত্যি ভেবে বসেছিলাম বেটা তোকে সত্যি পাগলের মতো ভালোবাসে, তাই তো আমরা তোকে রাজি করালাম এই সম্পর্কে যেতে। কিন্তু ভুলটাই না কি করলাম আমরা রে! মাহিন তার ছেলের হাসি হেসে বলে, শুধু তুই না, আমরা সবাই ভেবেছিলাম। ভালোই অভিনয় জানে বেটা, কয়েকটা জুতার অস্কার প্রাপ্য তার। স্পর্শী হেসে বলে, জানিস, আমার বাবা সবসময় একটা কথা বলে, কাউকে নিজের সর্বস্ব হারিয়ে বিশ্বাস করতে নেই, ভালোবাসতেও নেই, অন্যথায় দিন শেষে কান্না ব্যতীত ভাগ্যে কিছুই জোটে না। সেই কথা মেনে চলছিলাম, এই জন্য বিধায় হয়তো আমি ভালো আছি। কেয়া বলে, কিন্তু আমার মতে কাউকে ভালোবাসা বা বিশ্বাস করাই বোকামি। সব ছেলেরাই এক, ধূর্ত ও প্রতারক। এইসবের পর আমি কাউকে সর্বস্ব দিয়ে কেন, নিজের 1% দিয়েও ভালোবাসতে বা বিশ্বাস করতে রাজি নই। একাই কাটিয়ে দেব পুরো জীবন, দরকার নেই কারোর।
কেয়ার কথায় মাহিন রেগে গিয়ে বলে, সব ছেলেরা এক না বুঝলি, দুই একজনের জন্য তুই সবাইকে এক শ্রেণীতে ফেলতে পারিস না। ভুলে যাস না, তোর বাবা ভাইও কিন্তু পুরুষই। এখন বল, তারা কি এমন, নাকি আমরা এমন? স্বামী বলে ওঠে, কেয়া শোন, এই কথাগুলো তোর মস্তিষ্কের আর মনের না। ভালোবাসাহীন জীবন হয় না, আর ভালোবাসা বলে কয়েও হয় না। যখন হওয়ার এমনিতেই হয়ে যায়, কোনো বাধা নিষেধ সে তখন মানে না। তুই কাউকে ভালোবাসলে বুঝবি। নিধি বলে, সবসময় কি আর মস্তিষ্কের জোর চলে? ভালোবাসলে অবুঝ মনের নিকট একটা না একটা সময় নিজের সর্বস্ব হারাতে হয়। স্পর্শী মৌন ব্রত থেকে সকলের কথা মন দিয়েই শুনল। আনমনে ভাবল, আসলেই কি ভালোবাসলে নিজের সর্বস্ব হারাতে হয়? ক্ষণে কেয়া মুখটা ছোট করে বলে, আচ্ছা বাবা, সরি, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। স্পর্শী বলে, আচ্ছা তোরা থামবি এইবার? অতঃপর একটু সময় নীরব থেকে ব্যঙ্গ করে বলে, ভাগ্যিস রুদ্রের প্রতি আমার মুগ্ধতা আগেই কেটে গিয়েছিল, না হলে কি যে হতো। মাহিন স্পর্শীর মনোভাব বুঝতে পেরে হেসে বলে, কি আর হতো, পাগলা গারদে সিট বুক করা হতো। কথাটা শুনেই সবাই হেসে ওঠে। হঠাৎ নিধি বলে ওঠে, এই, তুই কি সত্যি বিয়ে করেছিস? স্পর্শী নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, আর কতবার বলবো? জামাই কেডা তাহলে, নাম ক? স্পর্শী এক মুহূর্ত চুপ থেকে বলে, নাম বা পরিচয় দিয়ে তোর কি কাজ? আপাতত এতটুকুই জেনে রাখ, তোরা তাকে চিনিস। স্বামী বলে ওঠে, এইভাবে আমাদেরকে ঝুলিয়ে রাখা কি ঠিক? স্পর্শী বলে ওঠে, অবশ্যই ঠিক, তোদের ঝুলিয়ে রাখা আমার বন্ধুগত অধিকার। মাহিন বলে, বুঝেছি, জামাই বুড়িয়া বা বুড়িয়ালা টাকলা বেটা, বুঝছিস, তাই তুই তো বলতে চাস না, তাই না? মাহিনের কথা শুনে স্পর্শী রোশানল দৃষ্টিতে তাকিয়ে বলে, এই, একদম বাজে বকবি না। বাবা, জামাইয়ের জন্য এখনই দেখি এতই দরদ উতলাইয়া পড়তেছে, কি প্রেম! হুম। স্পর্শী মাহিনের পিঠে দুম করে কিল বসিয়ে দেয়। মাহিন মাথা ব্যথায় কুকড়ে ওঠে, কিছু বলতে যাবে তার আগেই স্পর্শী বলে ওঠে, এই সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, সময় হোক জেনে যাবি। আমার জামাই কে? সূর্য অস্ত যাওয়ার পূর্বে এক মুঠো রক্তিমা ছড়িয়ে গেল নীলাভ অম্বরের বুকে। পাখিরা ব্যস্ত হলো নিজ নীড়ে ফিরতে। আজানের পরপরই যান্ত্রিক শহর আবৃত হলো কৃত্রিম আলোয়। পরিবেশ নিমজ্জিত হলো নিরালোকে। নির্বাণ এক কাপ কফি নিয়ে বসলো ল্যাপটপ খুলে। ওয়েবসাইট ঘাটছে কোনো এক কারণে। একসময় রুমে নাহিদের আবির্ভাব হয়। সদ্য ঘুম থেকে ওঠার ফলে চুলগুলো বেশ এলোমেলো, চোখের পাতা জুড়ে এখনো ঘুম ঘুম ভাব বিদ্যমান। নাহিদ নিঃশব্দে গিয়ে বসে পড়ল নির্বাণের পাশে। নির্বাণ ভুরু কুচকে করে পাশ ফিরে তাকানোর পর মুহূর্তে নাহিদ নির্বাণের হাত থেকে নিয়ে কফি খাওয়া শুরু করে। তৃপ্তি নিয়ে বলে, আহা, কি শান্তি! নির্বাণ মুখ ঘুচে বলে, মুখ ধুয়েছিস তুই? নাহিদ একটা হামি তুলে বলে, ধোবনে, এত তাড়া কিসের? মুখ না ধুয়ে তুই আমার কফিতে মুখ দিলি কোন সাহসে? এখন বের হ আমার রুম থেকে বলছি, খচ্চর একটা। নাহিদ মন্থর কণ্ঠে বলে, মুখ না ধুয়ে কফিতে মুখ দিয়েছি বলে আমাকে এইভাবে বলতে পারলি? ভাই নামের কলঙ্ক তুই। নির্বাণ মুখ বিকৃত করে বলে, তোর মতো নোংরা মানুষের ভাই হওয়ার চেয়ে কলঙ্ক হওয়াই ভালো। কফির মগটা আমার এখনই চেঞ্জ করতে হবে। ধ্যাত। নাহিদ দাঁত চিপিয়ে বলে, দোয়া দিলাম তোর বউ যাতে আমার চেয়েও ডাবল নোংরা হয়, তোর জীবনটা যাতে নোংরার সাগরে ভাসিয়ে দেয়, শালা সুসিবাই একটা। নির্বাণ তির্যক দৃষ্টিতে তাকাতে নাহিদ দাঁত কেলিয়ে বলে, বউ থেকে মনে মনে পড়লো, আমার ভাবি কেমন আছে রে? তা তোদের প্রেমালাপটা কত দূর রে? নির্বাণ প্রতি উত্তর করলো না। নিজের দৃষ্টি ঘুরিয়ে নিয়ে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগী হলো। তা দেখে নাহিদ স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আদৌ ভাবির সাথে কথা হয় তো? নির্বাণের স্বরলোক্তি, না। সর্বনাশ, বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, এখনো তুই কথা বলা শুরু করিসনি? দুজনের কি বিবাহিত ব্যাচেলার হওয়ার পণ নিয়েছিস নাকি রে? নির্বাণ ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায় নাহিদের দিকে। ফাজলামো একদমই করবি না।
তুই ফোন দিস না কেন ভাবিকে? প্রেমালাপ এখন থেকে শুরু করবি না তো আর কি নাতিন নাতনির জন্ম দেওয়ার পর করবি? একটু তো রোমান্টিক হ ভাই, না হলে ভাবি তোকে নিরামিষ ভাববে। হোস্টেলে থেকে এই শিখেছিস? মাকে বলে তোর একটা ব্যবস্থা করতে হবে। ভাইদের গোপনীয় কথার মাঝে মাকে টানিস কেন, হ্যাঁ? লজ্জা করে না এই বয়সে সারাক্ষণ মামা করতে? ঠাডিয়ে দিব একটা, বেয়াদব কোথাকার। নাহিদ ব্যঙ্গাত্মক সুরে বলে, ভালো কথার দাম নাই। সময় থাকতে আমার থেকে টিপস নে, না হলে কপালে বইয়ের সোহাগ জুটতো না। নির্বাণ এইবার চেঁচিয়ে ওঠে, মা! নাহিদ এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আরে ভাই যাচ্ছি তো, মাকে ডাকোস না। কথাটা বলে কফির কাপটা নির্বাণের পাশে রেখে রুম থেকে চলে যায়। পেছন থেকে নির্বাণ চেঁচিয়ে বলে, কফির কাপটা সাথে নিয়ে যা। এই কফি এখন কে খাবে, হ্যাঁ? পার্সিয়াকে কোলে মাঝে নিয়ে একেবারে স্পর্শী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আনমনে কি যেন ভাবছে। হঠাৎ পার্সিয়া মৃদু স্বরে ডেকে উঠতেই স্পর্শীর ধ্যান ভাঙে। সে পার্সিয়ার দিকে তাকিয়েই বলে, কি হয়েছে? পার্সিয়া প্রতিউত্তরে আলতো করে মাথা ঘেঁষে দেয় স্পর্শীর পার্শ্বের বাহুদয়ে। আদুরে সুরে ডেকে ওঠে কয়েকবার। স্পর্শী তা দেখে হালকা হেসে পার্সিয়ার কৃষ্ণ ধূসর লোমশের মাঝে হাত গলিয়ে দেয়। মিয়ে যাওয়া কণ্ঠে বলে, দিন দিন বড্ড আহ্লাদি হয়ে যাচ্ছ। পার্সিয়া কথাটা বুঝলো কিনা কে জানে, কিন্তু পরেক্ষণেই আবারও আদুরে সুরে ডেকে উঠল। বেশ কিছুক্ষণ এভাবেই অতিক্রম হতেই স্পর্শী আনমনেই বলে, ভালোবাসা বলতে কিছু আছে? আমি কি সত্যি কখনো কাউকে নিজের সর্বস্ব বিলিয়ে ভালোবাসতে পারবো? আদৌ কি সম্ভব? স্পর্শী দীর্ঘশ্বাস ফেলে বলে, রুদ্রের প্রতি নিছক আমার অনুভূতিগুলো ফিকে ছিল, তাই এইবারের ধাক্কাটা সহ্য করে যেতে পেরেছি, কিন্তু জীবনের বাকি মোড়ে কি পারবো? নির্বাণ স্যারের সাথেও তো আমার সম্পর্ক পুরো অগোছালো। একে গোছাবো কিভাবে? এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের পরিণতি কি? উফ, জীবনটা হঠাৎ এলোমেলো হয়ে গেল কেন? ভাল লাগে না। হঠাৎ স্পর্শীর মুঠো ফোনটা বেজে উঠতেই সে আপন ভাবনা থেকে বেরিয়ে আসে। সে পার্সিয়াকে কোল থেকে নামিয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে অপরিচিত নাম্বার প্রদর্শিত হতে দেখে ক্ষণেই তার ভুরু কুঁচকে আসে। ফোনটা রিসিভ করে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে উত্তর না আসায় স্পর্শী বেশ কয়েকবার একই কথার পুনরাবৃত্তি করে, কিন্তু তাও কোনো প্রত্যুত্তর না পাওয়ায় স্পর্শীর অভিব্যক্তি বিরক্তিতে রূপান্তরিত হয়। সেই ঈষৎ মেজাজ দেখিয়ে বলে, আজীব তো, চুপ থাকার জন্য ফোন দিয়েছেন নাকি? কথা বলছেন না কেন? কথাটি শেষ হওয়ার পূর্বেই ফোনটা কেটে যায়। স্পর্শী এক রাশ বিরক্ত নিয়ে মুঠো ফোনটির দিকে তাকায়। কে ফোন করেছিল কে জানে। রৌদ্র উজ্জ্বল দুপুরে ঘর্মাক্ত শরীর শৈথল্য করতেই ক্লাসরুমের ফ্যানের নিচে বসে আছে অনেকেই। কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করতে মশগুল, তো কেউ আবারও আগত প্রায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত। তৃতীয় বর্ষের শিক্ষার্থী হওয়ার সুবাদে অনুষ্ঠানের অধিকাংশ দায়িত্ব এসে পড়েছে তাদের ওপর। দায়িত্ব নিয়ে কারোর আক্ষেপ না হলেও আক্ষেপটা হচ্ছে অন্য কিছুতে। ভাই আর কাউকে পাইল না স্যার? অনুষ্ঠানটার দেখাশোনার দায়িত্ব হিটলার স্যারকেই দিতে হলো? হাই হুতাশ করতে করতে কথাটি বলল মাহিন। কেয়া মুখ ছোট করে বলে, সাথে লেডি হিটলারও তো আছে। এইবার কাজে কোনো ভুল হলে ডাইরেক্ট ইন্নানিল্লাহ। নিধি পাংশুটে মুখ করে বলে, কত ভালো ভালো টিচাররা বদলি হয়ে যায় বা ভালো জব পেয়ে অন্য কোথাও চলে যায়, আর এরা যায় না যে কেন ভাই? কই ভার্সিটি লাইফে একটু চিল করুম, তা না, নির্বাণ স্যার আর তাপসী ম্যামের অত্যাচারে জীবনটাই কয়লা। কোন দুঃখে এখানে মরতে আইছিলাম কে জানে। স্পর্শী একরাশ বিরক্তি নিয়ে বলে, থামবি তোরা? নিধি বলে ওঠে, এখন কি নিজের দুঃখ প্রকাশ করতে পারুম না তোর লাগিয়া? আর তুই এমন মুখ বানাইছিস কেন যে তোর প্রিয় স্যারের নামে কিছু কইতাছি? দুইজনেই তো তোর চরম অপছন্দের, স্পেশালি নির্বাণ স্যার। সে তো তোর দুই চোখের বিষ, দেখতেই পারস না একদম। স্পর্শী কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে কার চোখের বিষ আর কে কাকে দেখতে পারে না শুনি?
কথাটা কর্ণগোচর হতেই সকলে পেছনে ফিরে দৃষ্টির সম্মুখে নির্বাণকে দেখা মাত্রই ভড়কে ওঠে। নিজেদের বিস্ময় সামলে তারা কোনো মতে তড়িঘড়ি করে নির্দিষ্ট স্থান ছেড়ে উঠে দাঁড়ায়। স্পর্শীও উঠে দাঁড়ায়, বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্বাণের দিকে। এই মুহূর্তে তারা নির্বাণকে এইখানে আশা করেনি। আশঙ্কার মাঝে আছে সকলে। নির্বাণ কোথা থেকে কতটুকু শুনেছে কে জানে। যদি সবটাই শুনে থাকে, ভয়ে সকলের জুবুথুবু অবস্থা বেড়ায়। নির্বাণ এক পলক সকলের দিকে তাকিয়ে নিধির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। বলো, কি যেন বলছিলে? কে কার চোখের বিষ? নিধি অস্পষ্ট সুরে বলে, কই কেউ না তো স্যার, এমনি বলছিলাম আমি। কথাটা বলেই নিধি কিঞ্চিত হাসার চেষ্টা করে। পরেক্ষণে নির্বাণের অভিব্যক্তি দৃঢ় হয়ে আসে। সে তীর্যক দৃষ্টিতে তাকায় নিধির দিকে, নিরংশু কণ্ঠে বলে, ও আচ্ছা। কেউ আর প্রত্যুত্তর করল না, মাথা নত করে দাঁড়িয়ে রইল। নির্বাণ এইবার বোর্ডের সামনেই যায়, মাইক হাতে নিয়ে কয়েকটা ফাঁকা বাড়ি দেয় তার ওপর। পর মুহূর্তে সম্পূর্ণ ক্লাসের মনোযোগ নির্বাণের উপরে এসে স্থির হতেই সে গলা পরিষ্কার করে আগত প্রায় অনুষ্ঠান সম্পর্কিত ধারণা ও নির্দেশনা দিয়ে বলে, অনুষ্ঠান যেহেতু অতি নিকটে, সেহেতু তোমাদের মধ্যে কাজগুলো আমি এখনই ভাগ করে দিচ্ছি। ভালোভাবে কাজগুলো বুঝে নিবে। আমি কিন্তু কোনো ধরনের ভুল ত্রুটি ক্ষমা করব না, তাই সাবধান। মন দিয়ে কাজ করবে, কোনো প্রকার হেলা করবে না। সকলে এক প্রকার ভয়েই মাথা দুলিয়ে সম্মতি জানায়। এরই মাঝে তাপসী এসে হাজির হয় রুমে। সে এবং নির্বাণ পরস্পরের মাঝে কাজের বিষয়টা আলোচনা করে, কয়েকটা দল গঠন করে, তাদের মধ্যে কাজ ভাগ করে দেয়। তাপসী অন্য একটা গ্রুপে বোঝাতে ব্যস্ত হলেও নির্বাণ স্পর্শীদের কাছে এসে ওদের উদ্দেশ্যে বলে, তোদের ব্যাক স্টেজের দায়িত্ব দেওয়া হলো, সেখানের সব কিছু তোমরা সামলাবে। আর এই অনুষ্ঠানে কে কী করছে তার সম্পূর্ণ লিস্ট আমাকে আজকে সন্ধ্যার মধ্যে দিবে। ইজ দ্যাট ক্লিয়ার? স্পর্শীরা স্মিত হেসে সম্মতি জানায়। কেন না, এইখানে কাজ করতে ইচ্ছুক না হলেও কিছু করার নেই, তারা বাধ্য নির্বাণের কথা শুনতে। শয়ানের শেষ প্রহর, পুঞ্জীভূত মেঘের আড়ালে রক্তিমা আকাশে হরিদ্রা সূর্যটির প্রায় ডুবি ডুবি অবস্থা। বাতাসে তখনও তপ্ততা বিরাজমান, গরম পড়ছে বেশ। মাহিন পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘামটুকু মুছল। নীরবে অডিটোরিয়ামের এক কিনারে বসে পুনরায় নিজের করা লিস্টের দিকে ভালো মতো চোখে বোলালো। কপালে ঈষৎ ভাঁজ, মনে ভয়, লিস্টের কোথাও কোনো ভুল নেই তো। তার থেকে এক হাত দূরত্বেই কেয়া আর স্পর্শী তাদের কাজ নিয়ে কথাবার্তা বলছে। আরও ৩-৪ জন আছে তাদের সাথে, কিন্তু কাজের দরুন তারা বেশ দূরত্বে অবস্থানরত আছে। বাকিরা কাজ শেষ করে আগেই চলে গিয়েছে। হঠাৎ নিধি ধূপাধাপ পায়ে এগিয়ে আসে, হাতে থাকা কিছু কাপড়ের কুণ্ডুলি মেঝেতে ফেলে দিয়ে মাহিনের পাশে বসে পড়ে। হাই হুতাশ করতে করতে একটু জোরেই বলে, হিটলারের জ্বালায় আর বাঁচলাম না রে। এইবার আমি সত্যি মরেই যাব, একদম ফিনিশ। এই কাজ 2 দিনের মধ্যে কিভাবে সম্ভব? 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা খেটেও তো পারুম না। নিধির উচ্চ রোল কণ্ঠ দূরত্বে অবস্থিত ছেলেমেয়েদের কর্ণকুহরে তরঙ্গিত হতেই তারা নিধির দিকে ঘুরে বাঁকা চোখে তাকায়। মাহিন তা দেখে নিধির মাথায় চাপ্পড় মেরে তীক্ষ্ণ কণ্ঠে বলে, এমন বাঁশ খায় গলা কেন তোর? গলার স্বর একটু নিচু করা যায় না? বুঝে শুনে কথা বল একটু। তোর জন্য কবে না জানি নির্বাণ স্যারের হাতে বাঁশ খাই। নিধি মন্থর কণ্ঠে বলে, আমি কি ওদের খেয়াল করে বসে আছি নাকি? আজীব। মাহিন বিড়বিড় করে বলে ওঠে, তা দেখবি কেন বেয়াদ্দব। এর মাঝেই স্পর্শী আর কেয়া ওদের সামনে এসে দাঁড়ায়। নিধি ওদের দেখে বলে, আমি নিশ্চিত হিটলারের আর পুরো কথাই শুনছিল, তাই তো আমাদের এখন গাধার মতো খাটাচ্ছে। এত কাজ কেমনে করে রে মানুষ? আমি বাসায় যাবো না ভাই, ভাল লাগে না আর। কেয়া রোষা কণ্ঠে বলে, স্যার শুনেছি কি না জানি না, তবে তুই যদি এখন তোর ভ্যাদভ্যাদানি না অফ করিস, আই শিওর তোকে আমি এখন একটা আছাড় মারব। এমনে বলিস কেন? তোর কি মায়া হয় না আমার ওপর? মাহিন বিরক্তিকর কণ্ঠে বলে, মাথা খাইছস না বইন?
এমনিই কাজের চাপে চ্যাপ্টা হয়ে আসি। হিটলার আর লেডি হিটলারের জ্বালায় জীবন তেজপাতা আমার। কেয়া ফাজলামো করে বলে, তবে দুজনের বিয়ে হলে সেই হবে রে, এক হিটলার আরেক হিটলারের টাইট দিতে পারবে। নিধি নাক কুচকে বলে, কিন্তু ভবিষ্যতে যে হিটলারের বংশধর হইব তার কি হবে? পরে তো আমার নাতি নাতনিটির জান খাইব, যেমন এখন আমাররা খাইতেছে। স্পর্শী কথাটা শুনে নিধির দিকে অপ্রসন্ন দৃষ্টিতে তাকায়। হইছে, থামবি তোরা? আমার আর ভাল লাগতেছে না। কেয়া হত বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? স্পর্শী মুখ ঘুচে বলে, কিছুই না। কেউ আর এই বিষয় নিয়ে একটা কথাও ঘাটালো না, চুপ হয়ে গেল। অতঃপর যে যার মতো কাজ গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকলো। হঠাৎ মাহিন স্পর্শীর কাছে এসে বলে, স্পর্শী, এই লিস্টটা তুই একবার চেক করে দেখ তো, সব ঠিক আছে কিনা দেখ, কোনো কিছু বাদ পড়ে নাই তো? আমি বুঝতেছি না। স্পর্শী লিস্টটা হাতে নিয়ে ভালো মতো একবার চোখ বোলায়। ঠিকই তো লাগছে, তাহলে একটু কষ্ট করে স্যারকে গিয়ে একটু দিয়ে আয় না। আমি এখন বাসায় যাব রে, আর্জেন্ট কাজ আছে। স্পর্শী ইতস্থ কণ্ঠে বলে, কিন্তু যা না প্লিজ, লিস্টটা স্যারকে দিয়ে আয় তুই, একেবারে বেরিয়ে যাস, আমারও এখন চলে যাব। স্পর্শী কিছুই বলল না, দৃষ্টি অগোচরেই তপ্ত নিঃশ্বাস ফেলল। টিচার্স রুম এখন ফাঁকা, 2-3টা টিচার বাদে কেউই নেই বললেই চলে। সাধারণত এই সময় ভার্সিটি পুরো ফাঁকা থাকলেও অনুষ্ঠানের কার্যাবলীর জন্য এখনও জনমানবহীন হয়নি পরিবেশ। স্পর্শী গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় রুমের সামনে, হালকা উকি দিয়ে দেখার চেষ্টা করে কে কে আসে রুমে। নির্বাণ ব্যতীত রুমে আরও 2জন টিচারকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্পর্শী। অতঃপর মৃদু স্বরে অনুমতি চায় ভেতরে আসার। অনুমতি পাওয়ার পর মুহূর্তেই স্পর্শী ধীর পায়ে এগিয়ে যায় নির্বাণের দিকে। নির্বাণ তখন কিছু গুরুত্বপূর্ণ কাগজ দেখতে ব্যস্ত। স্পর্শী নিঃশব্দে নির্বাণের পাশে গিয়ে দাঁড়ায়, লিস্টটা সামনে এগিয়ে দিয়ে বলে, স্যার, আপনি যে লিস্টটা চেয়েছিলেন, দেখেন সব ঠিক আছে কিনা। নির্বাণ চোখ তুলে গভীর দৃষ্টিতে তাকায় স্পর্শীর পানে। অতঃপর ওর হাত থেকে লিস্টটা নিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে সেটা। এরই মাঝে বাকি 2জন টিচার কোনো এক কাজে উঠে বাহিরে চলে যায়। বয়ে গেল শুধু স্পর্শিত আর নির্বাণ। স্পর্শী সেটা আর চোখে খেয়াল করলেও বাহিরে পার্শ্ব প্রতিক্রিয়া না দেখালেও ভেতরে ভেতরে কিছুটা অস্বস্তি বোধ করল। পুরো রুম জুড়ে তখন অন্যরকম নিস্তব্ধতা। বেশ কিছুক্ষণ পর নিশার পরিবেশটাকে অবকাশ দিয়ে নির্বাণ বলে, হ্যাঁ, সবই ঠিক আছে। স্পর্শী গোপনে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, তাহলে আমি এখন আসি। নির্বাণ কিছু না বলে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে স্পর্শীর পানে। স্পর্শীর এতে বেশ অস্বস্তি বোধ হচ্ছে। সে এক হাতের মুঠোয় আরেক হাত পুরে জড়সড় হয়ে দাঁড়ায়। মানুষটার সামনে আসলেই এখন তার যত অস্বস্তি, উৎকণ্ঠা, ব্যগ্রতা কাজ করে। আগে তো করতো না, এখন কেন করে কে জানে। হঠাৎ নির্বাণ বলে ওঠে, রাত হয়ে এসেছে প্রায়, তুই পার্কিংয়ে গিয়ে অপেক্ষা করো, আমি বাসায় নামিয়ে দিচ্ছি। কথাটা কর্ণধারে এসে বাড়ি খেতেই স্পর্শী কিছুটা ভড়কে যায়। অস্পষ্ট স্বরে বলে, তার দরকার নেই, আমি যেতে পারবো। নির্বাণ তীক্ষ্ণ কণ্ঠে বলে, জিজ্ঞাসা করিনি আমি, চুপচাপ গিয়ে দাঁড়াও, আমি আসছি। স্পর্শী পুনরায় মানা করতে চাইলেও নির্বাণের দৃঢ় দৃষ্টি দেখে কিছুই বলল না। নির্বাণের ব্যবহারে সে প্রচণ্ড অবাক হলেও অভিব্যক্তিতে তা প্রকাশ করল না। কোনো মতে মাথা হেলিয়ে বাহিরে চলে আসলো। বড় রাস্তায় গাড়ি উঠতেই ফাঁকা রাস্তা দেখা মেলে, গতি বাড়ে কিঞ্চিত পরিমাণ। হিম অনলের ছোঁয়া পেতেই স্পর্শী খুব সন্তর্পণে জানালার কাজটা আরেকটু নামিয়ে নেয়, মাথাটা সামান্য হেলিয়ে দেয় জানালার দিকে। পুরো গাড়ি জুড়েই নিদারুণ নীরবতা। বেশ কিছুক্ষণ নীরবে নিভৃতে কেটে যেতেই নির্বাণ মন্থর কণ্ঠে জিজ্ঞাসা করে, আমি মানুষটা কি আসলেই তোমার বড্ড অপ্রিয়?